সূর্য তখনও তার প্রথম আলোর রেখা পাঠায়নি চারপাশে। বাতাস জুড়ে ভোরের শীতলতা। গ্রামের শেষ প্রান্তে যেখানে আবর্জনা স্তূপের দুর্গন্ধ বাতাসে মেশে, সেখানে রোগা পাতলা একটি ছায়া ঝুঁকে কিছু খুঁজছিল। জীর্ণ শার্ট আর পিঠে ঝোলানো পুরনো বস্তাটিই ছিল তার নিত্যসঙ্গী। তার নাম রতন। গ্রামের মানুষ তাকে বলতো অপদার্থ, আর বাচ্চারা দেখলেই চেঁচিয়ে উঠত, ওই দেখো, কবাড়িওয়ালা আবর্জনা কুড়াতে এসেছে। রতন কোনো উত্তর দিত না, কেবল মাটির দিকে চোখ রেখে চুপচাপ সেখান থেকে সরে যেত। তার ভাঙা ঝুপড়িতে না জ্বলত উনুন, না ছিল কথা বলার মানুষ। স্ত্রী মালা বহু বছর আগে 2 সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। সেই থেকে রতন নিঃসঙ্গ জীবনযাপন করত। সেদিন রতন আবর্জনা স্তূপের এক নতুন কোণে লাঠি দিয়ে মাটি উল্টাচ্ছিল। হঠাৎই তার চোখ আটকে গেল একটি অদ্ভুত জিনিসের ওপর। একটি কাপড়ের বস্তা, একেবারে পরিষ্কার, প্রায় নতুনের মতো। এক ফোঁটা কাদা বা দাগ নেই। বস্তার মুখ মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। এটা কে ফেলে গেল? ফিসফিস করে প্রশ্ন করে সে। বস্তাটি টেনে তোলার চেষ্টা করতেই তার হাতে অদ্ভুত এক ভার অনুভূত হয়, যেন ভেতরে শক্ত ও ভারী কিছু রাখা। রতন চারদিকে সতর্ক চোখ বুলিয়ে দেখল কেউ দেখছে না তো। তারপর দ্রুত হাতে বস্তাটি এমন এক জায়গায় টেনে নিয়ে গেল যেখানে ভোরের ধোঁয়াশা তাকে পুরোপুরি আড়াল করে ফেলে। কাঁপা হাতে দড়ি খুলে বস্তার মুখ খুলতেই রতনের শ্বাস আটকে গেল। ভেতরে প্লাস্টিকে মরানো থরে থরে টাকার বান্ডিল। সে দ্রুত একটি বান্ডিল টেনে বের করল। 500 টাকার ঝকঝকে নতুন নোট। তার চোখ ধাঁধিয়ে গেল। হাঁটু গেড়ে বসে সে নোটগুলো ছুঁয়ে দেখল। এ কি স্বপ্ন? এটা কি সত্যি? সে নিজেকেই জিজ্ঞাসা করল। ভয় আর উত্তেজনায় তার হাত কাঁপতে শুরু করে। পর মুহূর্তে সে বস্তাটি আবার শক্ত করে বাঁধল, পিঠে চাপিয়ে নিল এবং দ্রুত পায়ে ঝুপড়ির দিকে হাঁটতে শুরু করল। রাস্তার প্রতিটি সাধারণ শব্দ, কুকুরের ডাক, ভোরের মানুষের ফিসফিস তার কানে সন্দেহের ইঙ্গিত বলে মনে হতে লাগল। ঝুপড়িতে পৌঁছানো মাত্র সে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। বস্তাটি ঘরের কোণে লুকিয়ে একটি ছেঁড়া মাদুর দিয়ে ঢেকে দিল। রতনের বুকের ধরপড়ানি এমন তীব্র ছিল যেন হৃদয় পিঞ্জর ভেঙে বেরিয়ে আসবে। বারবার সে দরজার ফাঁক দিয়ে উঁকি মারে কেউ তাকে অনুসরণ করেনি তো। যখন সে নিশ্চিত হলো যে আশেপাশে কেউ নেই, তখন সে আবার বস্তাটির কাছে বসল। দড়ি খুলে ভেতরে হাত দিতেই তার চোখ ঝলসে গেল। বান্ডিলগুলো গুনে তার গলা শুকিয়ে গেল। শুধু একটি বান্ডিলেই 1 লাখ টাকা। রতন অনুমান করল কমপক্ষে 3 কোটি টাকা তো হবেই। এ চিন্তা আসতেই তার মাথা অসাড় হয়ে গেল। সে বিড়বিড় করে, এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে যেতে পারে না। এক গভীর ভয়ের স্রোত তার শিরায় উপশিরায় বইল। যদি এটা কোনো বড় নেতা বা মাফিয়ার টাকা হয়, যদি তারা খুঁজতে শুরু করে। এই ভাবনায় তার শরীর ঘামে ভিজে গেল। বান্ডিলগুলো দ্রুত ভেতরে ঢুকিয়ে সে বস্তাটি আবার বাঁধল এবং মাটিতে বসে মাথা চেপে ধরল। একদিকে আনন্দের বন্যা, দারিদ্র্যের অভিশাপ এবার ঘুঁচবে, চিকিৎসা হবে, সম্মান মিলবে। অন্যদিকে ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যদি লোকে তাকে চোর বলে, যদি পুলিশ ধরে নেয়, অথবা যদি আসল মালিক চলে আসে। সেই রাতে রতন এক মুহূর্তের জন্যও ঘুমোতে পারল না। সে নিজেকে বোঝালো এই অপ্রত্যাশিত সম্পদ তার জন্য পরীক্ষা, কোনো আশীর্বাদ নয়। পরের দিনটি রতনের জীবনে এক নতুন সকাল নিয়ে এলো। বহু বছর পর সে আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখল। চেহারা দুর্বল হলেও চোখে আশার ঝলক ছিল। সে ভাবল, যদি বুদ্ধিমত্তার সঙ্গে এগোই তবে জীবন পাল্টে যেতে পারে। প্রথমেই সে গোপনে তার ঝুপড়ির মেরামত শুরু করল। বস্তা থেকে সামান্য কিছু টাকা বের করে শ্রমিকদের ডেকে ছাদ ও দেয়াল সারিয়ে নিল। অল্প কিছুদিনের মধ্যে ঘরের দুর্গন্ধ ও স্যাঁতস্যাঁতে ভাব দূর হলো। মহল্লার মানুষজন অবাক হয়ে বলাবলি করতে লাগলো, আবর্জনা কোড়ানো লোকটা হঠাৎ এত বদলালো কি করে? কয়েক সপ্তাহ পর সে তার দ্বিতীয় পদক্ষেপ নিল। গ্রামের প্রধান সড়কে একটি ছোট মুদি দোকান খুলল। প্রথম দিন শুধু ডাল চাল লবণ রাখল। নিজেই দোকানে বসে হাসি মুখে গ্রাহকদের স্বাগত জানাত। শুরুতে লোকে দ্বিধা করলেও ধীরে ধীরে কেনাকাটা শুরু হলো। দোকান চলতে থাকলো। আটার বস্তা, তেলের টিন, মশলা, সাবান সবকিছু বিক্রি হতে লাগলো। রতনই পুরো সময়টা অবিশ্বাস্য সতর্কতা বজায় রাখত। এই হঠাৎ পাওয়া সম্পদ তার কাছে এক গভীর রহস্য। কিন্তু সে কখনো তার নতুন সচ্ছলতা প্রদর্শন করত না। সে জানত সামান্যতম চাকচিক্য দেখালেও মানুষ প্রশ্ন করতে শুরু করবে। বাইরে থেকে সে সেই সরল সাধারণ দোকানদারই রইল, যে প্রতিটি গ্রাহককে হেসে বলে, কি চাই ভাইয়া? কিন্তু ভেতরে ভেতরে সে জানত তার পুরনো বস্তার মধ্যে এমন পুঁজি লুকিয়ে আছে যা শুধু তার নয়, অনেক মানুষের ভাগ্য পাল্টে দিতে পারে। ধীরে ধীরে রতন ব্যবসা বাড়ালো। কয়েক মাস পর সে বস্তা থেকে আরও কিছু টাকা বের করে একটি ছোট গুদাম তৈরি করল।
মাল পরিবহনের জন্য একটি পুরনো ট্রাক কিনল এবং এখন সে কেবল বিক্রেতা নয়, সাপ্লায়ারও হয়ে উঠল। গ্রামে এখন সবাই তাকে রতন শেঠ বলে ডাকতে শুরু করল, যেন সে কোনো বড় ব্যবসায়ী। কিন্তু সফলতার এই যাত্রাপথে এক ভয় সর্বদা তার হৃদয় জীবন্ত ছিল। রাতে যখন সে বস্তার পাশে বসত, তখন ভাবত, যদি কোনোদিন এই গোপন রাজ ফাঁস হয়ে যায়, যদি আসল মালিক সামনে চলে আসে। পর মুহূর্তেই নিজেকে সান্ত্বনা দিত, না, এটা আমার ভাগ্যের পুরস্কার। আমি বছরের পর বছর ধরে অসহায়তা সয়েছি, এটা আমার পরিশ্রমের ফল, আমি কারোর হক ছিনিয়ে নিইনি। সময়ের সাথে সাথে রতন নিজেও পাল্টে গিয়েছিল। যে মানুষটা একসময় ভিড়ের মধ্যে মাথা নিচু করে হাঁটত, এখন সে সোজা হয়ে হাঁটে, আত্মবিশ্বাসে ভরা। তার কণ্ঠে এখন ইতস্তত ভাব নয়, ছিল স্থিরতা। দিনে সে দোকান সামলায়, সন্ধেয় গুদাম দেখে, আর রাতে বস্তার পাশে বসে পরের দিনের পরিকল্পনা করে। সে এখন সেই পুরনো রতনের থেকে অনেক এগিয়ে গেছে। তবে উন্নতির এই মাঝেও একটি শূন্যতা তার ভেতরে তখনও প্রতিধ্বনিত হয়। একদিন সন্ধে সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরছিল। দরজায় দুটি চেনা মুখ দাঁড়িয়ে, পরিচিত কিন্তু বহু দূরে চলে যাওয়া মুখ, তার স্ত্রী মালা এবং 2 সন্তান। বাচ্চারা বড় হয়ে গেলেও তাদের মুখে দ্বিধার লজ্জার ছাপ স্পষ্ট। মালার চোখে জল ছিল। রতন, সে ধীরস্বরে বলল, আমাদের ভুল হয়েছিল, পরিস্থিতির চাপে বাধ্য হয়েছিলাম, তোমাকে ছেড়ে যাওয়া আমাদের ঠিক হয়নি। রতন যেন মাটিতে গেঁথে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। তার সেই দিনের কথা মনে পড়ল, যখন সে অসুস্থতায় ভেঙে পড়েছিল, ঘরে খাবার ছিল না, আর মালা বলেছিল, আমি আর এই কষ্ট সহ্য করতে পারবো না, আর বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল। সেই রাতই ছিল রতনের সব ভেঙে যাওয়ার মুহূর্ত। এখন সেই মালা তার দরজায় দাঁড়িয়ে। বাচ্চারা এগিয়ে এসে বলল, বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা এখন তোমার সাথেই থাকতে চাই। রতনের মন কেঁপে উঠল। একদিকে সন্তানের প্রতি বাবার অদম্য টান, অন্যদিকে সেই লাঞ্ছিত মানুষটির ক্ষোভ, যাকে ছেড়ে যাওয়া হয়েছিল। তাদের এই ফিরে আসা কি সত্যিই অনুতাপ, নাকি সম্পদের ঝলক তাদের ফিরিয়ে এনেছে? এই প্রশ্নটি তাকে বিদ্ধ করে। সে ঠান্ডা স্বরে পড়ল, যখন আমার হাতে কিছু ছিল না, তখন তোমরা সবাই চলে গিয়েছিলে, আর এখন যখন আমার কাছে সব আছে, তখন ফিরে এসেছো। এটা কি ভালোবাসা নাকি লোভ? মালার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। না রতন, আমরা এখন সত্যিই অনুতপ্ত, বাচ্চাদের তোমার ছায়া দরকার। রতন চোখ নামিয়ে নিল। ভেতরে আগ্নেয়গিরির মতো তোলপাড় চলছিল। সে জানত ক্ষমা করা সহজ হতে পারে, কিন্তু ভোলা যায় না। অবশেষে সে বলল, বাচ্চাদের আমার হক, তাদের হক কেউ ছিনিয়ে নিতে পারে না। আমি তাদের পড়াশুনো, তাদের ভবিষ্যৎ দেখব। কিন্তু মালা, আমাদের মাঝে যে অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে, তার কখনো ভাঙবে না। মালা চুপ করে রইল। বাচ্চাদের চোখে স্বস্তি ছিল, অন্তত বাবা আবার তাদের জীবনে ফিরে এসেছে। কিন্তু রতনের হৃদয়ের পুরনো ক্ষত আবার দগধগে হয়ে উঠল। বাইরের জগৎ তাকে রতন শেঠ নামে সফল মানুষ বলে জানলেও, ভেতরে সে তখনও সেই রতনই ছিল, যে পুরনো বস্তাটিকে নিয়ে অতীত আর বর্তমানের মাঝে দুলতে থাকে। সেই রাতে রতন অনেকক্ষণ ঘুমোতে পারল না। সে বস্তার পাশে বসেছিল, যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছে। এই সম্পদ সবকিছু ফিরিয়ে দিয়েছে, সম্মান, নাম, সচ্ছলতা, কিন্তু এটা কি মনের শান্তি ফিরিয়ে দিতে পারবে? প্রশ্নটি বাতাসে ভেসে রইল, আর জবাবে শুধু দেওয়ালের নীরবতা। কয়েক সপ্তাহ পর রতনের দোকান এখন একটি ছোট সাম্রাজ্যে পরিণত হয়েছে। গুদাম থেকে মাল বের হয়, গাড়ি আসা যাওয়া করে, এবং গ্রামের লোকেরা এখন তাকে রতন ভাই বলে সম্মান জানায়। বাইরের পৃথিবীতে সবকিছু ঠিক থাকলেও ভেতরে একটি বোঝা ছিল, যা প্রতি রাতে তার বুকের ওপর চেপে বসত। সে বস্তাটিকে দেখত আর নিজেকে বোঝাতো, হয়তো কোনো চোর ফেলে গেছে, অথবা হয়তো ভাগ্যই তাকে দয়া করেছে। কিন্তু ভাগ্য যেন তার ধৈর্যের শেষ পরীক্ষা নিতে চাইল। একদিন সন্ধ্যে সে বাড়ির উঠোনে চায়ে চুমুক দিচ্ছিল। ভেতরে টিভিতে খবর চলছিল, সাধারণ রাজনৈতিক আলোচনা। হঠাৎ অ্যাঙ্কারের গলা চড়ে উঠল, ব্রেকিং নিউজ, বিধায়কের বাড়িতে বিপুল অঙ্কের চুরি। রতনের হাত স্পন্দন দ্রুত হলো। অ্যাঙ্কার জানাচ্ছিল, একজন চোর বিধায়কের বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছে। পুলিশ দাবা করার সময় সে টাকাগুলো কোথাও লুকিয়ে দেয়, যা এখন পাওয়া যাচ্ছে না। রতনের হাত কাঁপতে শুরু করল। তার মাথায় বিদ্যুতের ঝলকানি। সেই বস্তা, অ্যাঙ্কার বলে যাচ্ছিল, কোটি কোটি টাকা এখনো নিখোঁজ। ছোট বান্ডেলগুলো হয়তো আর কখনো পাওয়া যাবে না, তবে তদন্ত চলছে। সেই বাক্যটি তার কানে বাজতে থাকলো, ছোট বান্ডেলগুলো হয়তো আর কখনো পাওয়া যাবে না। এর মানে তার বস্তাটি হয়তো সেই নিখোঁজ অর্থের অংশ। সাথে সাথে একটি ঠান্ডা স্রোত তার শিরায় বয়ে গেল। যদি কখনো কেউ জানতে পারে, যদি পুলিশ দরজায় এসে যায়? সেই রাত সে কেবল পাশ ফিরে শুয়ে কাটিয়ে দিল। সকালে দোকানেও তার মন বিক্ষিপ্ত ছিল, মনে কেবল একটি হিসেব চলছিল।
যদি সব লুকিয়ে রাখি তবে বেঁচে যাব, কিন্তু যদি রাজ ফাঁস হয় তবে সব শেষ। এই মানসিক যন্ত্রণার মধ্যে একদিন পাশের গ্রাম থেকে এক লোক জিনিস কিনতে এলো। সাথে ছিল তার বোন জ্যোতি। দেখতে খুব সাধারণ। 2 বছর আগে সে অসুস্থতায় স্বামীকে হারিয়েছিল এবং এখন ভাইয়ের সাথে কাজকর্ম সামলাচ্ছিল। রতন যখন প্রথমবার জ্যোতির সাথে কথা বলল, তখন তার এক অদ্ভুত শান্তি অনুভব হলো। জ্যোতির কথাই না ছিল কোনো অহংকার, না কোনো স্বার্থ। সে রতনকে একজন ব্যবসায়ী নয়, একজন মানুষ হিসেবে দেখত। ধীরে ধীরে জ্যোতি দোকানে আসতে শুরু করলো, কখনো ভাইয়ের সাথে, কখনো একা। তার প্রতিটি কথায় একটি সহজ নম্রতা ছিল, যা রতনের দিনের ক্লান্তি দূর করে দিত। একদিন জ্যোতি হেসে বলল, রতনজি, আপনি খুব পরিশ্রমী, গ্রামের সবাই আপনাকে সম্মান করে। রতন সেই মুহূর্তে শুধু হাসল, কিন্তু তার ভেতরে এক নতুন অনুভূতি জাগে। হয়তো টাকা মানুষকে নিরাপদ করতে পারে, কিন্তু কারোর আন্তরিকতা তাকে বাঁচিয়ে রাখে। যখন জ্যোতি তাকে সম্মানিত মানুষ বলল, তখন রতনের ভেতরের জ্বর যেন খুলে গেল। বছরের পর বছর পর কোনো নারী তাকে এমন সম্মান দিল। ধীরে ধীরে দুজনের মধ্যে একটি স্নিগ্ধ সম্পর্ক গড়ে উঠল। জ্যোতি শুধু শুনত না, সে বুঝত। যখন সে রতনের অতীতের কথা জানতে পারল, তখন সে কোনো আফসোস করল না, বরং তার চোখে তাকিয়ে বলল, যা অতীত হয়েছে তা ছিল সময়ের পরীক্ষা, এখন জরুরি হলো তুমি এগিয়ে যাও। এই কথাগুলো রতনের ভেতরে যেন নতুন প্রদীপ জ্বালিয়ে দিল। কিছু মাস পর রতন একটি সিদ্ধান্ত নিল, সে জ্যোতিকে বিয়ে করবে। গ্রামে নানা কথা শুরু হলেও রতন কোনো জবাব দিল না। সে জানত এই বিয়ে শুধু একটি স্বাদ পাওয়ার জন্য নয়, বরং নিজেকে একটি নতুন জীবন দেওয়ার জন্য। বিয়ে খুব সাদামাটাভাবে হলো, না ব্যান্ডবাজা, না বিশাল আয়োজন, শুধু দুটি হৃদয়ের নতুন শুরু। জ্যোতি আসার পর রতনের ঘর যেন নতুন করে নিঃশ্বাস নিতে শুরু করল। যখন রতন দোকান থেকে ক্লান্ত হয়ে ফিরত, জ্যোতি হেসে দরজা খুলত। সেই হাসি ছিল অমূল্য। এই ছোট ছোট জিনিসগুলো রতনকে সেই শান্তি এনে দিল যা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। তবুও যখন রাত গভীর হয় এবং জ্যোতি ঘুমিয়ে পড়ে, রতনের মন আবার সেই বস্তার পাশে গিয়ে বসে। বস্তাটি তাকে শান্তি দিতে পারে না। প্রতিবার নোটগুলোর ঝলক তাকে মনে করিয়ে দেয় এই সম্পদ পবিত্র নয়। সে ভাবে, যদি এই টাকা কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, তবে এর থেকে আমি শান্তি কিভাবে পেতে পারি। এই চিন্তাগুলো ধীরে ধীরে তাকে একটি বড় সিদ্ধান্তের দিকে নিয়ে গেল। রতন মনস্থির করল, এখন এই টাকা শুধু তার থাকবে না, এটি অন্যের জন্য কাজে আসবে। তার ভালোভাবে মনে ছিল যে দারিদ্র্য কিভাবে মানুষের সম্মান পর্যন্ত ছিনিয়ে নেয়। সেই ঠাট্টা, সেই অবহেলা, সেই দিনগুলোর স্মৃতি তার হৃদয় এখনো জীবন্ত। আর তারপর একদিন সকালে সে তার প্রথম পদক্ষেপ নিল। গ্রামের পুরনো মসজিদটি প্রায় জরাজীর্ণ ছিল। নামাজিদের প্রায় ছাতা নিয়ে ভেতরে যেতে হতো। রতন চুপচাপ চাঁদা দিতে শুরু করল। যখন টাকার অঙ্ক বেশ অনেকটা হলো, তখন সে তার নাম সামনে রাখল। গ্রামে হইচই পড়ে গেল। সেই রতন যে আবর্জনা কুড়াতো, এত টাকা পেল কোথা থেকে? কেউ কেউ সন্দেহ করল, কিন্তু যেমন যেমন মসজিদের নতুন দেওয়ালগুলো উঠতে থাকল, রতনের উদ্দেশ্য পরিষ্কার হতে থাকল। লোকেরা দেখল সে দেখাবার জন্য নয়, সত্যিই মন থেকে সাহায্য করছে। ধীরে ধীরে সমালোচনা থেমে গেল এবং গ্রামের লোকেরা এখন তাকে রতন মিয়া বলে সম্মান জানাতে শুরু করল। যে মানুষটিকে একসময় সমাজ প্রত্যাখ্যান করেছিল, এখন সে সমাজের ভরসা হয়ে উঠল। রতন তার জীবনে আরও একটি বড় পদক্ষেপ নিল। এবার সে টাকা দিয়ে নয়, মন দিয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল, আমি গ্রামে একটি স্কুল খুলব, যেখানে প্রতিটি দরিদ্র শিশু বিনামূল্যে পড়তে পারবে। লোকে প্রথমে ভাবল এটা কেবল একটি আবেগপূর্ণ ঘোষণা, কিন্তু যখন স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, তখন সবাই বুঝতে পারল রতন এখন আর শুধু ব্যবসায়ী নয়, সে গ্রামের নেতা হয়ে উঠেছে। জ্যোতিও তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিল। কিছু যুবক শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হলো। সবাই দোয়া করতে লাগলো, খোদা এমন মানুষদের সুস্থ রাখুক। রতন বাকি থাকা টাকাগুলো আরও ব্যবসায় বিনিয়োগ করল এবং এইভাবে সে এখন সত্যিই একজন ধনী মানুষে পরিণত হলো। এখন তার সেই বস্তার আর প্রয়োজন ছিল না। তার বর্তমান আয় ছিল কোটি কোটি টাকার। তবুও সে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাত এবং দরিদ্রদের সাহায্য করত। সে তার প্রথম স্ত্রী মালা ও সন্তানদের জন্য শহরে একটি বাড়ি ও ব্যবসা তৈরি করে দিল। তার প্রথম স্ত্রীও তার বাচ্চাদের নিয়ে সুখে থাকতে শুরু করল। রতন শেষ পর্যন্ত সেই বস্তাটিকে তার গোদামের এক কোণে যত্ন করে রেখে দিল। বস্তাটি এখন আর তার গোপন পুঁজি ছিল না, বরং তার অতীত জীবনের এক নীরব সাক্ষী ছিল। এটি তাকে প্রতিদিন মনে করিয়ে দিত, মানুষের জীবনের মূল্য শুধু অর্থে নয়, বরং সেই অর্থকে কিভাবে সৎ ও ভালো কাজে ব্যবহার করা হয় তার মধ্যে নিহিত। যদি রতন এই গল্প আপনাকেও ভাবতে বাধ্য করে যে সততা,
অনুতাপ এবং ভালোর মধ্যে মানুষের আসল সংগ্রাম কি, তাহলে একটি লাইক অবশ্যই করবেন। মন্তব্যে জানান, যদি রতনের জায়গায় আপনি থাকতেন তবে কি করতেন। ভুল টাকা দিয়ে করা ভালো কাজ কি সঠিক বলে মনে করা যেতে পারে? আপনার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান। আর হ্যাঁ, এমন মন ছুঁয়ে যাওয়া গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে নিন, যাতে পরের গল্প সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছায়।